দুদিনের জন্য উইকেন্ডের ছুটিতে হোক বা গরমের ছুটিতে কিংবা দুর্গাপুজোর ছুটিতে বা ডিসেম্বর মাসের ছুটিতে আমাদের বাঙালির কাছে সব থেকে কাছের বেড়াতে যাওয়ার ঠিকানা হলো দীঘা। তাই আমি আর গিন্নি মিলে চলে গিয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গের মিনি গোয়া দীঘাতে। সেখানে গিয়েছিলাম আমরা 2 দিন 3 রাতের জন্য। তাই আজ থেকে মোট 3টি ভ্লগে আমি আপনাদেরকে দেখাবো দীঘাতে গিয়ে আপনারা সব থেকে কম খরচে কোথায় থাকবেন এবং কোথায় গেলে সব থেকে ভালো খাবার পাবেন, আর দীঘা বেড়াতে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত তথ্য নিয়ে আমি হাজির। তো বন্ধুরা, আমি প্রলয়, আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ে আপনাদেরকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। তো গুড মর্নিং বন্ধুরা, আজ এখান থেকেই শুরু হচ্ছে আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দীঘা এলে কম খরচে আপনারা কোথায় থাকবেন এবং কোথায় খাবেন এবং তার সঙ্গে কোথায় কোথায় ঘুরবেন। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তাজপুর, শঙ্করপুর এবং মোহনা। তো আগের ভিডিও যদি আপনারা কোনো রকমে মিস করে গেছেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেবো। তো আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, তাই আমরা আমাদের পুরনো হোটেলকে ছেড়ে চলে এসেছি দীঘা সমুদ্র সৈকতের একদম পাশে নতুন একটি হোটেল। কেননা আগের যে হোটেলটিতে আমরা ছিলাম সেটি ছিল একটু সাধারণ মানের, তাই আমরা ভাবলাম যে আমাদের অনেক দর্শক বন্ধুই আছেন যিনারা সমুদ্র সৈকতের কাছে খুব সুন্দর একটি হোটেলে থাকতে চান, তাই তাদের জন্য আমি নিয়ে এলাম এই সুন্দর হোটেলের খবর, যেখানে থাকতে পারবেন আপনারা অনেক কম খরচে এবং সমুদ্র সৈকতের একদম কাছে। তো চলে এসেছি আজকে আমরা হোটেল সমুদ্রকন্যাতে, যে হোটেলটি সমুদ্র সৈকত থেকে মাত্র 50 মিটারের দূরত্বে অবস্থিত। তাই দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আমি যে হোটেল দুটির সন্ধান দিলাম তার মধ্যে যে কোনো একটি পছন্দ করে থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকের দ্বিতীয় দিনের সাইট সিনের পূর্বে চলুন আপনাদেরকে আমি এই সমুদ্রকন্যা হোটেলের রুম ট্যুরটা একটু করিয়ে নিই। তো হোটেলের বাইরের দিকটা তো আপনারা দেখলেন, এবারে দেখুন হোটেলে প্রবেশের মুখেই রয়েছে সুন্দর একটি বাচ্চাদের খেলার জায়গা। তো চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করব। তো এই হোটেলে লিফটের সুবিধা আছে, তার জন্য বয়স্ক মানুষদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করব, আর এটাই হলো এই হোটেলের রিসেপশন। তো এই সমুদ্রকন্যা হোটেলে আমরা রুম পেয়েছিলাম 4 তলায়। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের রুমের ভেতর এবং দেখাই রুমের ভেতরটা কত সুন্দর। তো এখন আমরা দাঁড়িয়ে আছি রুমের ঠিক বাইরে। বাইরেটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পারিবারিক একটি সুন্দর হোটেল। তো চলে এসেছি আমরা রুমের ভেতরে। দেখুন আমার আয়ুষ কত সুন্দর ঘুমোচ্ছে, হোটেলে আসা মাত্রই সে ঘুমিয়ে পড়েছে। তো এটি একটি এসি রুম, কিন্তু আমরা নিয়েছিলাম নন এসি হিসেবে। দেখুন রুমের ভেতরটা কত সুন্দর, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত কিছুই আছে রুমের মধ্যে। তো রুমের মধ্যে রয়েছে টিভি এবং তার পাশে রয়েছে একটি সুন্দর আলমারি, যেখানে আপনি আপনাদের জিনিসপত্র সুন্দরভাবে রাখতে পারবেন। তো এতক্ষণ তো আপনারা দেখলেন এই হোটেলের রুমটি কত সুন্দর ছিল। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছিল। আর রুমের সঙ্গেই ছিল একটি লাগোয়া ছোট্ট বারান্দা, যেখান থেকে আপনি তেমন একটা ভিউ পাবেন না, কিন্তু কিছুটা সময় এখানে কাটাতে পারবেন। তো চলুন এবার আপনাদেরকে রুমের অ্যাটাচ বাথরুমটা একটু দেখাই। বাথরুমটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে গিজারেরও ব্যবস্থা আছে। এর জন্য আপনাদের শীতকালে এলে এখানে কোনো অসুবিধা হবে না। আর রুমের ভাড়া তো বলতেই ভুলে গেলাম, আমাদের এই হোটেলে রুমের ভাড়া নিয়েছিল একদিনের জন্য মাত্র 1200 টাকা। তো স্নান করেই দুজনে আমরা বেরিয়ে পড়লাম। তো এখন আমরা যাব আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের সাইট সিনে। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি। তো আজকে আমরা যাব উড়িষ্যার দিকে। প্রথমে আমরা দেখব চন্দনেশ্বর মহাদেবের মন্দির, তারপরে আমরা যাব তালসারি সমুদ্র সৈকত এবং তারপরে আমরা যাব উদয়পুর
এবং শেষে সন্ধেবেলায় আমরা যাব ওল্ড দীঘা। তো এখন ঘড়িতে বাজছে দুপুর 1টা, তাই আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা বাইরে গিয়ে লাঞ্চ করব। আর লাঞ্চ করব কোথায়, দেখো আপনাদেরকে সেই হোটেল। তবে তার আগে আপনারা একটা সুন্দর জিনিস দেখুন। এই যে এই প্যান্ডেলটি দেখছেন, এটা তৈরি হয়েছিল দীঘার এবছরে দুর্গাপুজোর থিম। পুরোটাই তৈরি হয়েছিল এই মাটির হাঁড়ি দিয়ে। খুব সুন্দর একটি প্যান্ডেল তৈরি হয়েছিল। তো কালকে আমরা এসে দেখেছিলাম, যদিও ভিডিও করতে পারিনি, কিন্তু আজকে আপনাদেরকে সামান্য দেখালাম। এখন এখানে লক্ষ্মী পুজো চলছে, তাই আমরা লক্ষ্মী পুজোর কিছু ছবি তুলে নিলাম। তো গতকাল রাত্রে যেখান থেকে খাবার নিয়ে গিয়ে ডিনার করেছিলাম, চলে এলাম আমরা আজকেও লাঞ্চ করতে সেই হোটেলেই। তো দীঘাতে মোটামুটি যতগুলি ভালো খাবারের হোটেল আছে, এটি তার মধ্যে একটি অন্যতম। খুব সুন্দর খাবার এখানকার। আপনারা এলে নিশ্চয়ই ট্রাই করবেন দীঘার এই ক্যান্টিন হোটেল। তো হোটেলের মধ্যে এখন তেমন একটা ভিড় নেই, তাই আমরা খুব সুন্দরভাবে খেয়ে নিলাম। তো আজকের দুপুরের লাঞ্চে আমাদের মেনুতে ছিল মিনিকেট চালের ভাত, তার সঙ্গে তরকারি হিসেবে ছিল মুগের ডাল, তার সঙ্গে ছিল আলু পোস্ত এবং ছিল শুক্তো, ছিল পনিরের তরকারি এবং আলু ভাজা ও করলা ভাজা, আর তার সঙ্গে শেষে দিয়েছিল টক দই। তাছাড়া পাঁপড়, লেবু এবং চাটনি তো ছিলই। আর আমরা আজকে এখানে নিরামিষ থালি অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করতেই দেখলাম আমাদের অটো ড্রাইভার দাদা চলে এসেছে। তাকে ফোন করে বলেছিলাম আগেই রেডি হয়ে থাকতে। তো আমরা বেরিয়ে পড়লাম আজকের দ্বিতীয় দিনের সাইট সিনের জন্য। তো আমরা এখন যাচ্ছি উড়িষ্যার দিকে। আর আজকে প্রথমেই আমরা যাব চন্দনেশ্বর বাবার মন্দির। তো চলুন আমরা বেরিয়ে পড়ি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রাইভার দাদা আমাদেরকে বলল যে আপনারা একটু পরেই কাজু গাছের বাগান দেখতে পাবেন। যদিও এর আগে পুরীতে আমরা অনেক কাজু গাছের বাগান দেখেছি, কিন্তু তবুও ভিডিওর স্বার্থে আমি চলে গেলাম সেই কাজু বাগান দেখতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না, ভেতরটা বন্ধ ছিল। তাই সামান্য একটু ভিডিও করে আবার আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। দীঘা থেকে উড়িষ্যার দিকে যাওয়ার সময় এই রাস্তার পাশেই পড়বে ঢেউসাগর পার্ক, যেটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছে। তবে সেটি নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানিয়েছি এবং পরবর্তী যে তৃতীয় ব্লগ আসবে আমার দীঘা ভ্রমণের, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঢেউসাগর পার্ক। খুব সুন্দর একটি জায়গা, আপনারা নিশ্চয়ই দীঘা এলে এই ঢেউসাগর পার্কে আসবেন। তো এই দেখুন চলে এসেছি আমরা আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বর্ডারে। আর এখান থেকেই শুরু হচ্ছে উড়িষ্যা। তো চলুন আমরা উড়িষ্যায় প্রবেশ করে গেলাম। এবারে আমরা যাব আমাদের সেই শিব মন্দিরে। তো বন্ধুরা, অবশেষে চলে এলাম আমরা আমাদের আজকের সাইট সিনের প্রথম গন্তব্য উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত এই চন্দনেশ্বর বাবার মন্দির। চন্দনেশ্বর শিবের আর এক নাম। উড়িষ্যার একটি প্রসিদ্ধ শিব মন্দির হলো এই চন্দনেশ্বর বাবার মন্দির। আর শিব ঠাকুরের নাম অনুসারে এই ছোট্ট গ্রামটির নামও হলো চন্দনেশ্বর গ্রাম। তো চলুন এবার আমরা চন্দনেশ্বর বাবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। তো মন্দির পরিসর কিন্তু বেশ বড়। তার সঙ্গে দেখুন প্রথমেই রয়েছে এই নন্দী মহারাজের মূর্তি। তো এটি হলো চন্দনেশ্বর বাবার মূল মন্দির। তো চলুন এবার আগে বাবাকে দর্শন করি, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। তো মন্দিরের ভেতরে প্রবেশের পূর্বে রয়েছে এই আটচালাটি। এই আটচালাটি পার করে আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলুন আমরা এগিয়ে যাই। তো চলে এসেছি আমরা মন্দির প্রাঙ্গণে। এই গেটটা দিয়েই আমরা ঢুকবো মন্দিরের ভেতরে। অনেক প্রাচীন এই শিব মন্দির। তো বছরে 365 দিনই এখানে পুজো চলে।
এবং সারাদিনের যে কোনো সময় এলেই আপনি বাবাকে পুজো দিতে পারবেন। আর চৈত্র মাসে চড়ক উৎসবের সময় মূল উৎসব হয় এই শিব মন্দির প্রাঙ্গণে। সেই সময় বাবার বিশেষ পুজোর আয়োজন হয় এবং তার সঙ্গে এখানে প্রচুর বড় মেলা বসে এবং লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সেই সময় এই চন্দনেশ্বর বাবার মন্দিরে। তো মন্দির থেকে বেরিয়েই দেখুন আসল নন্দী মহারাজের সঙ্গে দেখা। তো তাকে প্রণাম করলাম মনে মনে এবং বেরিয়ে পড়লাম এবার মন্দিরের বাইরের দিকটা উন্মোচন করতে। তো চন্দনেশ্বর বাবার মূল মন্দিরের মতো বাইরেটাও কিন্তু খুব সুন্দর। চারিদিকটা প্রচণ্ড সাজানো গোছানো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকটায় রয়েছে মা দুর্গার মন্দির। তো চলুন আমরা মা দুর্গাকে দর্শন করি এবার। তো এই দুর্গা মন্দিরের ওপর থেকে চন্দনেশ্বর মন্দিরের পুরো পরিসরটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর পাশেই রয়েছে এই পুকুরটি, এখানেই স্নান করে সবাই বাবার মাথায় জল ঢালে এবং পুজো দেয়। তো আর একবারের মতো বাবার মন্দির আপনারা দর্শন করে নিন। এবার আমরা বেরিয়ে যাব আমাদের পরের গন্তব্যের দিকে। তো এবারে যাব আমরা উড়িষ্যার একটি সুন্দর সমুদ্র সৈকত দেখতে। সেটির নাম হলো তালসারি। তো এতদিন দীঘা যারা এসেছেন তালসারি আসেননি এমন কেউ নেই। তো চলুন আপনাদেরকে আরও একবার দেখিয়ে নিয়ে আসি আমার চোখ দিয়ে তালসারি সমুদ্র সৈকত। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দীঘার মোহনা দেখিয়েছিলাম। তো এই তালসারি হলো একটি মোহনা, কেননা এখানে বিহার থেকে আসা সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে মিশেছে। তার সঙ্গে এখানেও রয়েছে সামুদ্রিক মাছের বাজার। তো তালসারি বিচ আপনারা যদি ঘুরতে আসেন নিশ্চয় ভোরের দিকে আসার চেষ্টা করবেন, কেননা তখন জোয়ার থাকে এবং তার জন্য আপনারা এখানকার ম্যানগ্রোভ জঙ্গল উপভোগ করতে পারবেন নৌকার মাধ্যমে। আর যদি ভোরবেলায় না আসতে পারেন তাহলে বিকেলবেলায় দেখতে পাবেন এই সুন্দর মাছ। তার সঙ্গে আপনারা সমুদ্র সৈকতে সুন্দরভাবে এই মোটরসাইকেলের মাধ্যমে বা হেঁটে হেঁটে ঘুরতে পাবেন এবং দেখতে পাবেন এখানকার বিখ্যাত লাল কাঁকড়া। যেহেতু এখন বিকেলবেলা এবং ভাটার সময়, তার জন্য সমুদ্র উপকূল থেকে জলের দূরত্ব প্রায় অনেকটাই, তাই আমরা আর হেঁটে গেলাম না, আমরা এখান থেকে মোটরসাইকেল ভাড়া করে নিলাম। তো এখান থেকে মোটরসাইকেল পার পার্সন আমাদের 100 টাকা করে নিয়েছিল এবং মোটরসাইকেল রাইডটা কিন্তু দারুণ সুন্দর ছিল। আপনারা তালসারিতে এলে এই মোটরসাইকেল রাইড করতে কিন্তু একদম ভুলবেন না। এই বালির মধ্যে দিয়ে এত সুন্দরভাবে চলা কিন্তু দারুণ একটা উপভোগ্য বিষয়। তো মোটরসাইকেল রাইড নিয়ে চলে এলাম আমরা লাল কাঁকড়ার দেশে। প্রচুর লাল কাঁকড়া এখানে, যেদিকে আপনার দুচোখ যাবে শুধুই লাল কাঁকড়া দেখতে পাবেন। অপূর্ব সুন্দর একটি জায়গা। তো এই যে ছোট ছোট গর্তগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো লাল কাঁকড়ার গর্ত। তো আমি অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত সাফল্য পেলাম। এরা কিন্তু সহজে ধরা দেয় না, আপনাকে অনেক চেষ্টা করতে হবে তবেই আপনি ধরতে পারবেন। তো অনেক চেষ্টা করার পর আমি সাফল্য পেয়েছিলাম এবং ধরেছিলাম একটি লাল কাঁকড়া। কি সুন্দর দেখুন। তো এটাকে নিয়ে আমরা একটু খেলা করলাম। আমি আমার আয়ুষ বাবাকে একটু দিলাম, যদিও ধরতে পারেনি, ও দেখছিল, খুব মজা পেয়েছিল দেখে। তো একটু পরেই আমরা ওকে ছেড়ে দিয়েছিলাম আবার ওর গর্তের সামনে।
বাস আর ওকে কে ধরে? তো এরপরে আমরা আবার চলে গেলাম এই সীমাহীন সমুদ্রের মাঝে নিজেকে মেশাতে। চলে গেলাম এবার আমরা মোহনার একদম কাছে। তো মোহনার জলরাশিকে উপভোগ করে এবার আমাদের ফেরার পালা। এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। তো চলুন তার আগে আপনাদেরকে মোহনা আরও একবার সুন্দরভাবে দেখিয়ে নিই। আর সুন্দরভাবে দেখিয়ে নিই এই তালসারি সমুদ্র সৈকত। তো এখানে এসে আপনারা বিকেলবেলায় নৌকা বিহারও করতে পারবেন। তো সূর্য প্রায় অস্তগামী, যাব আমরা আমাদের পরের গন্তব্যে। তো চলুন আমরা বেরিয়ে পড়লাম। তো এই উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকত আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কিন্তু। তো যাওয়ার আগে আমরা এই তালসারির সমুদ্র সৈকতে যে ছোট্ট একটি মার্কেট আছে সেটাও একটু ঘুরে নিলাম ও ছোট্ট কিছু কেনাকাটাও করলাম। খুব সুন্দর একটি মার্কেট, এখান থেকে আপনারাও কেনাকাটা করতে পারেন। এবারে আমরা যাব উড়িষ্যার আরও একটি সুন্দর সমুদ্র সৈকত উদয়পুর। তো উদয়পুর যেতে গেলে আপনাদেরকে তালসারি থেকেই সমুদ্রের পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গেছে, সেই দিকে যেতে হবে। রাস্তাটা যদিও নতুনভাবে তৈরি হচ্ছে এখন, কিন্তু খুব সুন্দর। সমুদ্রের পাশ দিয়ে সমুদ্রকে উপভোগ করতে করতে এবং ঝাউবনের সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে অনুভব করতে করতে আপনারা পৌঁছে যাবেন উদয়পুরে। যদিও দীঘাতে এখন ঝাউবন নেই বললেই চলে। তার জন্য যখন তাজপুর থেকে উদয়পুর যাচ্ছিলাম তখন একটি সুন্দর ঝাউ গাছের বন পেয়ে গেলাম এবং তার জন্য ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়িয়ে পড়তে। তো খুব সুন্দরভাবে উপভোগ করলাম এই বিলুপ্ত হয়ে যাওয়া ঝাউবন এবং এখানকার এই সুন্দর ফুলগুলি। তো ঝাউবন থেকে কিছু ফুল তুলে নিয়ে এলাম এবং গিন্নিকে উপহার দিলাম। ও কিন্তু খুব খুশি হয়ে গেছিল এবং আমার আয়ুষ বাবাও খুব খুশি হয়ে গেছিল এই ফুলগুলি দেখে। তো উড়িষ্যার এই সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে এবারে আমরা চললাম উদয়পুর সমুদ্র সৈকতের দিকে। আর সামান্য একটু রাস্তা, তারপরে আমরা পৌঁছে যাব উদয়পুর সমুদ্র সৈকত। তো এখন আমরা দাঁড়িয়ে আছি উদয়পুর সমুদ্র সৈকতের একদম সামনে। তো চলুন আপনাদেরকে দেখাই উদয়পুরের এই সুন্দর সমুদ্র সৈকত। দীঘার সমুদ্র সৈকত থেকে কিন্তু উদয়পুরের সমুদ্র সৈকত অনেকটাই আলাদা। এখানে আপনি পাবেন আধুনিকতার ছোঁয়া, এখানে আপনি সমস্ত ধরনের বিনোদনের সুযোগ পাবেন। তাই আপনি আপনার জীবনসঙ্গী বা প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সঙ্গে যদি দীঘা ঘুরতে আসেন তো উদয়পুর সমুদ্র সৈকতে একদিনের জন্য নিশ্চয় সময় রাখবেন। তো এই উদয়পুরে এসে কিন্তু আপনি গোয়ার মতো কিছুটা সমুদ্র সৈকতের ছোঁয়া পাবেন। তাই উদয়পুরকে আপনি মিনি গোয়াও বলতে পারেন।
ঘড়িতে এখন বিকেল 5টা। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তো ড্রাইভার দাদাকে ছেড়ে দিলাম এবং আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম ওল্ড দীঘাকে উন্মোচন করতে। তো এবারে ভ্যানে করে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘা। তো যেতে যেতে লক্ষ্য করলাম একটি খুব সুন্দর জিনিস। তো তৈরি হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির। খুব জোর কদমে কাজ চলছে এখন, আর তৈরি হচ্ছে সম্পূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। তো কিছুদিনের মধ্যে এই জগন্নাথ মন্দির যখন সম্পূর্ণ হয়ে উঠবে তখন আবারও আসবো এই দীঘাতে এবং দেখব সেই জগন্নাথ মন্দির। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমরা ওল্ড দীঘাতে। তো চলুন এবার আমরা যাই ওল্ড দীঘার সমুদ্র সৈকতে এবং সেখানকার সেই বিখ্যাত মার্কেট। তো নিউ দীঘাতে কোনো হোটেলে থেকে সন্ধেবেলায় আপনারা ওল্ড দীঘাতে এসে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় সুন্দরভাবে কাটিয়ে যেতে পারেন। আর চাইলে আপনারা ওল্ড দীঘাতেও প্রচুর হোটেল পেয়ে যাবেন যেখানে আপনারা থেকে এই ওল্ড দীঘাকে উপভোগ করতে পারবেন। এই ওল্ড দীঘার সামুদ্রিক সৌন্দর্য কিন্তু নিউ দীঘার থেকে সম্পূর্ণ আলাদা। তাই ওল্ড দীঘাকে উপভোগ করতে গেলে একটা দিন এই ওল্ড দীঘাতেও কাটাতে পারেন। আর তার সঙ্গে আমাদের এই বিশ্ব বাংলা পার্ক, এটাও কিন্তু অসাধারণ সুন্দর। আর তার সঙ্গে বিভিন্ন ধরনের খাবার, যেমন সামুদ্রিক মাছ, কাঁকড়া এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড। আর তার সঙ্গে প্রচুর কেনাকাটা। তার জন্য আপনাকে আসতেই হবে এই ওল্ড দীঘাতে। চায়ের কাপ হাতে নিয়ে সমুদ্রকে দেখতে দেখতে কখন যে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তারপরে একেবারে ডিনার সেরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তো কালকে ওল্ড দীঘা থেকে ফেরার সময় আর ভিডিও করতে পারিনি, কেননা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা। কিভাবে 3টে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। তো আজকে যেহেতু আমাদের ফেরার ট্রেন দুপুরের পর, তার জন্য সকালবেলায় উঠে আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘার আরও একটি সুন্দর জায়গা দেখতে। গিয়েছিলাম আমরা দীঘার নতুন আকর্ষণ ঢেউসাগর পার্ক। তো আজকের ভিডিও যেহেতু প্রচুর বড় হয়ে যাচ্ছে, তার জন্য আর ঢেউসাগর পার্কের ভিডিও দিলাম না। তাই শুধুমাত্র ঢেউসাগরকে নিয়ে একটি আলাদা ভিডিও দেব আমাদের এই দীঘা ভ্রমণের 3য় পর্বে। তাই দেখতে একদম মিস করবে না আমাদের দীঘা ভ্রমণের 3য় পর্ব। তো বন্ধুরা, এবারে আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের টোটো চলে এসছে হোটেলের একদম সামনে। আমরা যাব এখনই স্টেশনে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান।
আর এই জানুয়ারি মাসের মধ্যেই প্রচুর নতুন জায়গার ভিডিও আসতে চলেছে, তাই দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যাওয়ার আগে আরও একটি কথা বলবো, দীঘার প্রথম পর্ব যদি না দেখে থাকেন তো প্লিজ আমার ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন এবং আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ চেক করে দেখে নেবেন। যেখানে আপনারা পাবেন দীঘা বেড়াতে এসে সবথেকে কম খরচে কোথায় থাকবেন, কোথায় সবথেকে ভালো খাবার পাবেন ও কোথায় কোথায় ঘুরবেন। তো আমার আজকের এই দীঘা ভ্রমণের ব্লগ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে।